30 বছর ধরে পুলিশের চাকরি করে আসা ডিএসপি সাইমন তার রিটায়ারমেন্টের দিনেই মধ্যরাতে কেউ তার বাসায় ঢুকে তার মার্ডার করে যায়। কিলার এতটাই নিখুঁত এবং পরিকল্পনার সাথে কাজটা করে একটা চুল পরিমাণ প্রমাণ পর্যন্ত রেখে যায় না। তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিপার্টমেন্টের সবচেয়ে চতুর অফিসার মোহনকে। মোহনের তদন্ত যত গভীরে যেতে শুরু করে ততই তার সামনে আসতে শুরু করে একের পর এক টুইস্ট আর অনাকাঙ্ক্ষিত সব রহস্য। কারণ মার্ডার হওয়া ডিএসপি সাইমনের শত্রু ছিল না কোনো অভাব। সন্দেহের কাঁটাও কিছুক্ষণ এর দিকে ঘুরছে তো কিছুক্ষণ ওর দিকে। সব মিলিয়ে মোহন পড়ে যায় এই মার্ডার রহস্যের এমন এক গোলক ধাঁধায় যা থেকে বের হওয়া মুশকিল। হ্যালো বন্ধুরা, আমি আশরাফ আজ আপনাদের জন্য 2025-এর সদ্য মুক্তি পাওয়া মালায়ালাম মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি পুলিশ ডে এর এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। মুভির শুরুতেই আমরা সাইমন নামের এই লোকটাকে দেখতে পাই, একজন পুলিশের ডিএসপি। এই সাইমনের ব্যাপারে বলতে গেলে পুলিশের চাকরিতে তার 30 বছর পূর্ণ হতে চলেছে। এই তো আর কয়েকদিন পরে তার রিটায়ারমেন্ট। এর মাঝেই সাইমনের সামনে একটা কেস আসে, যেটা ছিল মেডিকেল কলেজের একটা মেয়ের রেপ কেস। আপাতত মেয়েটার নাকি ট্রিটমেন্ট চলছে। তবে এই ঘটনার সন্দেহ 4 জন লোকের উপর। সাইমনরাও সন্দেহের বসে 4 জনের মধ্য থেকে 3 জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আচ্ছা মতো ধুলাই দিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে এরা বলে, স্যার বিশ্বাস করুন, আমরা কিছু করিনি, এই সব কিছু ওই বালগোপালেরই কাজ। এইভাবেই তারা সে বালগোপালের ব্যাপারে বলতে শুরু করে। সাইমনের টিমও সে বালগোপালকে খুঁজতে লেগে যায়। এমনকি এক বাজার থেকে তারা এই বালগোপালকে গ্রেপ্তারও করে নেয়। প্রথমে বালগোপাল বাঁচার জন্য পালাতে তো চাই, তবে তাকে পুলিশের হাতে ধরা পড়তেই হয়। মারতে মারতে বেটা বালগোপালকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। তো বালগোপালও প্রথমে এটাই বলতে থাকে যে স্যার বিশ্বাস করুন, আমি ওই মেয়ের সাথে কিছু করিনি। কিন্তু পিঠের উপর 2-4টা পড়তেই এই বালগোপালও স্বীকার করে নেয় যে সেই মেয়েটার সাথে জোর জবরদস্তি করেছে। বেশ, বেটাকে ধরে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়। পরের সিনে ওই দিনই সন্ধ্যায় বালগোপালের বাবা তার ছেলেকে ছাড়াতে সোজা সাইমনের বাসায় এসে হাজির। এসে সাইমনকে রিকোয়েস্ট করতে শুরু করে যে আমার ছেলেকে আপনি যেমন করে হোক বাঁচিয়ে দিন। সাইমনও বলে, জলদি জলদি এসে ভালোই করেছ, না হয় তাকে তো কোর্টে পেশ করে দেওয়া হতো, তখন আর কিছু করা যেত না। এখনও একটা সুযোগ আছে। এই কেসে অলরেডি আরও 3 জন সাসপেক্ট আমার কাস্টাডিতে আছে। চিন্তা করো না, তাদের উপর কেসটা চাপিয়ে দিব। কিন্তু বুঝতে তো পারছো এতে কিছুটা খরচা পানি লাগবে। এক কাজ করো, এরকম আমার পরিচিত এক লয়ার আছে, তার সাথে গিয়ে দেখা করো, তাকে আমি সব কিছু বলে দিব। বালগোপালের বাবাও সাইমনের কথা মতোই সেই লয়ারের সাথে সে দেখা করে। সাইমনও আগে থেকে সে লয়ারকে সবকিছু বলে রেখেছে। এও সাইমনের কথা মতো বালগোপালের বাবার থেকে মোট অঙ্কের একটা টাকা নিয়ে বালগোপালকে কেসটা থেকে ছাড়িয়ে দেয়। আর পরের সিনেই সেই টাকার অনেকগুলো খাবার দাবার নিয়ে সাইমনের বন্ধু এই লয়ার সোজা সাইমনের বাসায় এসে হাজির। মানে বড়সড় একটা ধান্দা হয়েছে না, তাই আজ জমিয়ে তারা পার্টি করবে। সাইমনের বাসায় বাসি নামের একটা কাজের লোকও আছে তার। এখন বাসি কি করেছিল, আগে থেকে সে খাবার অনলাইনে অর্ডার দিয়ে ফেলেছিল। এখন ডেলিভারি ম্যানও খাবারগুলো নিয়ে সেই সময়ে হাজির হয়। এখন সাইমনের লয়ার ফ্রেন্ডটা তো এতগুলো খাবার নিয়ে এলো, তাই সাইমনরা কি করে ডেলিভারি ম্যানকে খাবারগুলো নিয়ে যেতে বলে, অর্ডার ক্যান্সেল করে দিতে বলে। ডেলিভারি ম্যানটাও বলে যে অর্ডার তো এরকম ক্যান্সেল করা যাবে না স্যার, খাবারগুলো আপনাদের নিতেই হবে। এটা শুনে সাইমনকে ধমকাতে শুরু করে যে তুই জানিস আমি কে, পচা খাবার ডেলিভারি দেওয়ার কেসে সোজা জেলে ঢুকিয়ে দিব। এইভাবে ধমকিয়ে টমকিয়ে সে খাবার ডেলিভারি ম্যানটাকে পাঠিয়ে দেয়। তবে এও যেতে যেতে বলে যায়, দেখিও এটা তুমি একদমই ঠিক করনি, এর পরিণাম একদিন তুমি পাবেই। যাই হোক, এর একটু পরেই সাইমনের আরও একজন বন্ধু তাদের সাথে এসে জয়েন করে। এভাবে তারা আড্ডা সাড্ডা দিয়ে ড্রিঙ্কস করে আচ্ছা মতো টাল্লি হয়ে পার্টি এনজয় করছিল। এরপর সাইমন যখন তার রুমে এসে ঘুমাচ্ছিল, একটা মেয়ে তাকে ভিডিও কল দেয়। অর্থাৎ সাইমন শুধু ঘুষখুরি ছিল না, সাথে লেরকিবাজি করাও ছিল তার পেশা। ওই মেয়েটা সাইমনকে বলছে, স্যার কি ব্যাপার, অনেক দিন তো হয়ে গেল আপনি আমার কাছে এসেছেন। সাইমন বলে, আরে জানো আজকাল একটু বিজি আছি তো সময় পাচ্ছি না, তবে খুব জলদি আসব। এখান থেকে সিন শিফট হয় জেলের ভিতর জিবা নামের এক কয়েদির উপর। জিবাকে দেখে মনে হচ্ছিল যেন সাইমনের উপর সে অনেকটা রেগে আছে। এমনকি সাইমনের একটা ফটো নিয়ে এসে এটা আগুনে পোড়াতে শুরু করে। অর্থাৎ সাইমনের সাথে তার কোনো না কোনো একটা পূর্ব কানেকশন তো আছেই। অন্যদিকে সাইমন মাঝরাতে তার ঘুম ভাঙলে পানি খাওয়ার জন্য উঠলে দেখে রুমে পানি নেই, তাই সে নিচে পানি নেওয়ার জন্য যায়। ঠিক ওই মুহূর্তেই কেউ তার দরজায় বেল বাজাতে শুরু করে। সাইমন একটু অবাক হয়, এত রাতে কে এলো আবার। দরজা ওপেন করে দেখতে গেলে দেখে বাইরে কেউই নেই। তবে দরজার বাইরে করে একটা কাগজ আর ছোট্ট একটা পুতুল রাখা। কাগজে লেখা ছিল, আই উইল কিল ইউ। এটা দেখে সাইমন একটু ঘাবড়ে গিয়ে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে,
কিন্তু কাউকে দেখা যায় না। পরের সিন আবার সাথে সাথে আরও একটা লোককে দেখানো হয়, যেও কিনা এই সাইমনের একটা স্কেচ বানিয়ে সেই স্কেচটার মধ্যে সাইমনের চেহারায় পেরেক মারছিল। এসব করতে করতে সে এমনই মনে করছিল যেন সে সাইমনকে মারছে। সিন শিফট হয়ে যায় পরের দিন সকালে। সকাল সকালে সাইমন বাসার দরজা খুললে দেখে কাল যেখানে একটা চিরকুট রাখা ছিল ওইখানে এখন একটা কেউ ফুলের তোড়া রেখে গেছে। আর এরকমের ফুলের তোড়াগুলো বেশিরভাগই কেউ মারা গেলে তার সমাধিতে দেয়। এখন সাইমনের এখানে এটা কে রাখলো? সাইমনের প্রতিবেশী মাধবান নামের একটা লোক ছিল। সাইমন এবং এই মাধবানের মধ্যে একটু শত্রুতামি চলছে, অর্থাৎ একজন একজনকে সহ্য করতে পারে না। সাইমন মনে করে এই ফুলের তোড়া রাখার কাজটা নিশ্চয়ই মাধবানেরই হবে। তো এসবের পর মাধবান লোকটা যখন একটা বাস স্টপে গিয়ে বাসের জন্য ওয়েট করছিল, তখনই একটা কার এসে তার সামনে দাঁড়ায়। গাড়ির ভিতরে 4 জন মেয়ে ছিল। মাধবানকে ডেকে একটা অ্যাড্রেস জিজ্ঞাসা করছে। মাধবান বলে, আরে এটা তো আমার এলাকার অ্যাড্রেস, আমার বাসার পাশেই, চলো চলো আমি তোমাদের সাথে গিয়ে দেখিয়ে দিচ্ছি। বলে সে গাড়ির ভিতরে উঠে মেয়েগুলো মাঝখানে বসে পড়ে। আর যেতে যেতে বলে, এই অ্যাড্রেস ওই হারামি সাইমনের, আমার ঘরের পাশে তার ঘর। নামে তো পুলিশ, কিন্তু 1 নম্বরের হারামি। তোমরা তার সেখানে বেশিক্ষণ থেকো না, কোনো সমস্যা হলে সোজা আমার সেখানে চলে আসিও। এসব বলতে বলতে সে মেয়েগুলোকে সাইমনের বাসার সামনে নিয়ে গিয়ে নামিয়ে দেয়। এ 4 মেয়েগুলো সাইমনের বাসায় গিয়ে সাইমনকে জিজ্ঞাসা করে, আমরা একটা অ্যাড দেখলাম, এখানে নাকি বাসা ভাড়া দেওয়া হচ্ছে। কাজের লোক বাসি দৌড়ে এসে বলে, জি জি, আপনারা একদম সঠিক জায়গায় এসেছেন, আসুন আসুন আমি আপনাদের ঘর দেখিয়ে দিচ্ছি। এইভাবে বাসি এদের 4 জনকে উপরে যে রুমগুলো ভাড়াতে দেওয়া হবে সেগুলো দেখাতে শুরু করে। সাথে গালু মারছিল এখানের মেইন নাকি সে নিজেই, সে যা বলে এখানে তাই হয়। সাইমন স্যারও নাকি তার কথা মতো চলে। এরপর সাইমনও এসে মেয়েগুলোকে বলে, ভাড়া 15,000, কিন্তু অ্যাডভান্স 50,000 টাকা দিয়ে দিতে হবে। মেয়েগুলোও বলে, স্যার ঘর তো আমাদের পছন্দ হয়েছে, তাই আমরা আজকেই শিফট হচ্ছি। বলে তারা অ্যাডভান্স করে এখানে শিফট হয়ে যায়। আজকে ছিল সাইমনের রিটায়ারমেন্টের দিন। সব পুলিশদের সামনে বসিয়ে সাইমন স্পিচ দিচ্ছে। বলছিল, আজ এইখানে আমার ডিউটি শেষ হচ্ছে। পুলিশ হতেও না একটা নিয়মের ভিতরে থাকতে হয়। আজ 35 বছর ধরে আমি অক্লান্ত পরিশ্রম আর জনগণের সেবাযত্ন করে এত দূর এসেছি। এভাবে সাইমন নিজেকে নিয়ে নিজে গর্ব করছে আর কি, আচ্ছা মতো গাল মারছে। সিন শিফট রাত্রে ও 4 মেয়েগুলোর উপর। এরা থিয়েটারে মুভি দেখতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখনই সেখানে সাইমনের কাজের লোক বাসে এসে তাদের বলতে শুরু করে, আজ আমাদের সাইমন স্যার রিটায়ারমেন্ট হয়েছেন। এই খুশিতে স্যার ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছে, তোমাদের সবাইকে ইনভাইট করেছে, আসতে বলছে। কথা মতো এরাও রেডি শেডি হয়ে সাইমনের বাসায় গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে পার্টি করতে শুরু করে। এই পার্টিতে সাইমনের ওই 2 বন্ধু এসেছে, অর্থাৎ লয়ার এবং আরেকজন। ডিনার করতে করতে এদের মধ্যে একজন সাইমনকে বলে ওঠে, স্যার কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞাসা করতাম, আপনার কি বিয়ে হয়েছে স্যার? মানে বাসায় আর কাউকে দেখছি না যে, আপনার ফ্যামিলি, বউ বাচ্চা? এটা শুনে আগ বাড়িয়ে বাসি বলে ওঠে, আরে স্যারের তো সেই কবে বিয়ে হয়ে গেছে, একটা ছেলেও আছে, কিন্তু তারা স্যারের সাথে থাকে না। সাইমন বলে, চুপ কর, আসল সত্যি তারা আমাকে পছন্দ করে না। মা ছেলে দুজনে আমাকে ছেড়ে তাদের মতো জীবনযাপন করছে। ছোটবেলা থেকে আমি কত স্ট্রাগল করেছি, মেহনত করে পড়ালেখা করে এ অবধি এসেছি। পুলিশের চাকরিতে জয়েন করার পরেই আমি আলাদা একটা স্যাটিসফ্যাকশন পেয়েছি। আর নিজের এই স্যাটিসফ্যাকশনকে পূরণ করার জন্যই আমি ছোটখাটো ঘুষ, চাঁদা এগুলো নিতে শুরু করি। এখন এটাতে খারাপকে বুঝলাম না, এই জন্য আমার বউ ছেলে আমার ছেড়ে চলে গেছে। এইভাবে সাইমন তার ব্যাপারে বলছে। একটু পর মেয়েগুলো বলে, ঠিক আছে স্যার, আজকের মতো আমরা এখন উঠি, না হয় আমাদের মুভির জন্য লেট হয়ে যাবে। বলে তারা চলে যায়। একটু পর সাইমনের বন্ধুগুলো চলে যাওয়ার পর বাসি সাইমনকে বলছিল, স্যার কিছু টাকার প্রয়োজন ছিল, আর্জেন্টলি বউকে একটু ডক্টর দেখাতে হবে। সাইমন বলে, বেটা টাকা কি গাছে ধরে? কত মেহনত করে আমি টাকা কামাচ্ছি, এইভাবে তোমায় দান করার জন্য মাস শেষে ঠিকমতো তো বেতন দিচ্ছি, এখন একটা পয়সাও দিতে পারবো না। এটা শুনে বাসি মনে মনে সাইমনকে ধুয়ে দিচ্ছে যে এই কোন কিপ্টের জন্য আমি রাত দিন খাটছি। বেটা 1 নম্বরের খাডুস, তবে আমারও ভালো করে জানা আছে কিভাবে কিপ্টের থেকে টাকা বের করতে হবে। এসব বলে টলে বের করতে করতে বাসি তো সেখান থেকে চলে যায়। এর একটু পরে পুলিশ স্টেশন থেকে সাইমনকে কল করে বলা হয়, স্যার ও জিবা জেল থেকে পালিয়েছে, সে নিশ্চিত আপনার সেখানে যেতে পারে, আপনি একটু সাবধানে থাকবেন। এটা শুনে সাইমন একটু ঘাবড়ে যায়, নিশ্চয় জিবার সাথে তার কিছু একটা তো আছেই। ঘাবড়ে গিয়ে সাইমন তার বন্দুক সবকিছু রেডি করে রাখে। ঠিক তখনই আবার তার মনে হয় যেন তার বাসার বাইরে কেউ এসেছে, বাইরের দেওয়ালেও যেন কারো ছায়া দেখা যাচ্ছে। সাইমন কিছু পুলিশদের তার বাসার বাইরে প্যাট্রোলিংয়ের জন্য লাগিয়ে দিয়েছিল। তারা কল করে সাইমনকে জানায়, স্যার আমরা আশেপাশের সব জায়গায় চেক করেছি, কেউ নেই, আপনি নিশ্চিন্তে ঘুমান। এইভাবে দেখতে দেখতে সকালও হয়।
সকাল সকালই সে কাজের লোক বাসি এসে দরজায় বেল বাজাচ্ছে, কিন্তু ভেতর থেকে সাইমন দরজায় খুলছে না। বাসি অনেক ডাকাডাকি করার পরও ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। তাই এক পর্যায়ে বাসি দরজায় থালা ভেঙে ভিতরে প্রবেশ করে, আর ভিতরে ঢুকতেই তার চোখ একেবারে কপালে উঠে যায়। দেখে নিচে ফ্লোরে সাইমনের লাশ পড়ে আছে। তার পিস্তলটা তো তার হাতে ছিল, কেউ তাকে গুলি করে মেরে রেখে গেছে। এখন এই দৃশ্য দেখে বাসি চিৎকার দিয়ে উঠলে চিৎকারের আওয়াজ শুনে ওই 4 মেয়েগুলো তাড়াতাড়ি সেখানে ছুটে আসে। তারাও সেইগুলো দেখে অনেক ভয় পেয়ে যায়। এদের মধ্যে মীরা নামের একজন তাড়াতাড়ি পুলিশে কল করে বিষয়টা জানিয়ে দেয়। এর সাথে চিৎকার চেঁচামেচি শুনে ওই প্রতিবেশী মাধবানু সেখানে এসে হাজির হয়। তবে এই মাধবান সাইমনের লাশ দেখে বেটা উপর থেকে একটু দুঃখী হওয়ার অ্যাক্টিং করলেও ভিতরে কিন্তু অনেক হ্যাপি, কারণ ও যে সাইমনের সাথে যে তার শত্রুতা। যাই হোক, এখান থেকে সিন শিফট হয়ে যায় এসপি মোহন নামের এই লোকটার উপর। কমিশনার মোহনকে কল করে সাইমনের মার্ডারটার ব্যাপারে জানায়। এর সাথে এটাও জানায় জিবা নামের এক ক্রিমিনালও জেল থেকে পালিয়েছে, যেই সাইমনের এই মার্ডারের প্রথম সাসপেক্ট। তোমাকে বেশি কিছু করতে হবে না মোহন, এই জিবাকে খুঁজে বের করে পুনরায় গ্রেপ্তার করো, সব বেরিয়ে যাবে। কমিশনারের কথা মতো মোহন এইভাবে কেসটা হ্যান্ডেল করতে শুরু করে। জিবাকে খুঁজে বের করার জন্য সব দিকে তার লোকদের লাগিয়ে দেয়, আর যেমন তেমন করে তার এক পর্যায়ে জিবাকে খুঁজেও নেয়। অনেক লম্বা একটা চেজিংয়ের পর গিয়ে ফাইনালি জিবাকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। এরপর সাইমনের মার্ডারের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে জিবা বলে, স্যার এই কথাটা সত্যি যে আমি সাইমনকে মারতে চেয়েছিলাম, এমনকি জেল থেকে পালানোর পর কাল রাতে তার বাসায় গেছিলাম, কিন্তু ওই সময় পুলিশের একটা গাড়ি এদিক সেদিক পাহারা দেওয়ায় আমি সেখান থেকে পালিয়ে আসি। বিশ্বাস করুন, আমি তার মার্ডার করিনি। এইসব শুনে মোহন এইটাই চিন্তা করে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী সাইমনের মৃত্যু 9:30টার আশপাশে হয়েছে, আর জিবাও ঠিক ওই সময় সেখানে গিয়েছিল। নিশ্চয়ই জিবা মিথ্যা বলছে, সেই সাইমনকে মেরেছে। এইসব নিয়ে মোহন তার টিমের সাথে কথা বলছিল কি তখনই কোনো এক আননোন এক নাম্বার থেকে একটা লোক মোহনকে কল করে জানায়, স্যার আপনারা হুদাই একজন নির্দোষীকে গ্রেপ্তার করে টাইম ওয়েস্ট করছেন, এই সাইমন বেড়াকে তো আমি মেরেছি। এটা শুনে মোহনও সাথে সাথে তার টিমকে লাগিয়ে দেয় এই আননোন নাম্বার থেকে কে কল করছে তাকে ট্রেস করার জন্য। তার টিমও এই আননোন নাম্বারটাকে ট্রেস করে তাকে খুঁজেও নেয়। একটা ঘরে এসে সেখানে এক মহিলাকে জিজ্ঞাসা করতে শুরু করে, তোমার ছেলে রকি কোথায়? মহিলা বলে, কেন স্যার, সে তো ঘরেই, কি হয়েছে? এরা কোনো কিছু না বলে সোজা ঘরে ঢুকে রকি নামের সে ছেলেটাকে ধরে থানায় নিয়ে আসে। সাইমনের মার্ডারের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে আশ্চর্যভাবে রকিও বলে, জি স্যার, আমি সাইমনকে মেরেছি। রাতে তার বাসায় গিয়ে জানালার ফাঁকা দিয়ে গুলি করে তাকে মেরেছি। এখানে আমরা একটা বিষয় জানতে পারি, ও যে মাঝখানে করে কেউ একজন সাইমনের একটা স্কেচ বানিয়ে তার মধ্যে প্যারেক মারছিল না, সেইটা ছিল এই রকি। ততক্ষণে রকির মাও পুলিশ স্টেশনে এসে হাজির হয়। বলতে শুরু করে, আপনারা ভুল করছেন, আমার ছেলে কারো হত্যা করেনি, সে কাউকে মারতেই পারে না। আসল সত্যতা হচ্ছে আমার ছেলে বিদেশে যাওয়ার কথা ছিল স্যার, কিন্তু এই পুলিশ অফিসার সাইমন তাকে মিথ্যা একটা কেসে ফাঁসিয়ে দিয়েছে, তার জীবন বরবাদ করে দিয়েছে। চোখের সামনে আমার ছেলের সব স্বপ্ন আশা ভরসা মাটি হয়ে যায়, যার পর থেকে তার মেন্টালি কিছু সমস্যা দেখা দেয়। সবসময় আজব আজব কথা বলতে শুরু করে, যে যার জন্য তার কেরিয়ার বরবাদ হয়েছে, সে পুলিশ অফিসার সাইমনকে সে ছাড়বে না, এসব আর কি। কিন্তু স্যার বিশ্বাস করুন, আমার ছেলে তাকে মারেনি, এমনকি আমার ছেলে তো সারাটা দিন রাত বাসাতে আমার কাছে পড়ে থাকে। শুনে মোহনও বলে, ওসব তো এনকোয়ারিতে বেরিয়ে আসবে, আপনি প্লিজ এখন যান এখান থেকে। এরপর পরবর্তী সিনে মোহন ওই 4 জন মেয়েগুলোকেও এনকোয়ারির জন্য পুলিশ স্টেশন নিয়ে আসে, অর্থাৎ সাইমনের বাসায় যে মেয়েগুলো বাসা ভাড়ায় নিয়েছিল। মেয়েগুলো বলে, স্যার আমরা কিছু কিভাবে জানবো, আমরা তো সন্ধ্যার পরপরই মুভি দেখতে বাইরে চলে গেছিলাম। মোহন জিজ্ঞাসা করে, আপনারা বাইরে থেকে বাসায় ফেরার সময় কোনো কিছু কি নোটিস করেছেন, যে বাসার আশেপাশে কাউকে বা এরকম সন্দেহজনক কিছু? এরা বলে, কই না তো, এরকম তো কিছু আমাদের চোখে পড়েনি স্যার। তবে হ্যাঁ, সাইমন স্যারের একটা প্রতিবেশী আছে, মাধবান। উনি হর হামেশা সাইমন স্যারের বাসার দিকে নজর রাখতেন, উকিঝুঁকি মারতেন। যাওয়ার সময় আমরা ওনাকে একটু করে নোটিস করেছিলাম। আবার এটাও জানতে পেরেছিলাম এই মাধবান আঙ্কেলের সাথে সাইমন স্যারের তেমন একটা জমতো না, দুজন একজন একজনকে পছন্দ করে না। এসব শুনে মোহন বলে, ঠিক আছে, কাজের লোক বাসির উপর তোমাদের কেমন সন্দেহ? এরা বলে, আরে স্যার, আমরা এখানে আসছি মাত্র 2 দিন হচ্ছে, এদের ব্যাপারে এখনো ভালো করে তো কিছু জানি না। এইসব শুনে মোহনের মাথায় তো কিছু ঢুকছে না। ফরেন্সিক ডক্টরকে ডেকে জিজ্ঞাসা করে, মার্ডারের সময় সাইমনকে কতটুকু ডিস্টেন্স থেকে গুলি মারা হয়েছিল, তার ব্যাপারে কিছু কি বলা যাবে? ফরেন্সিক ডক্টরটা জানায়, স্যার দেখে তো মনে হচ্ছে তেমন একটা ডিস্টেন্স থেকে তাকে মারা হয়নি, অনেকটা কাছ থেকে কাজটা করা হয়েছে, এই ধরুন 10 থেকে 15 ফিটের ডিস্টেন্স হবে আর কি। মোহন জিজ্ঞাসা করে, রুমটাতে যে খিড়কিটা আছে ওটা দিয়ে কি গুলি মারার কোনো চান্স থাকতে পারে?
ফরেন্সিক ডক্টর বলে, না স্যার, আপনাকে বললাম না কাজটা অনেক কাছ থেকে করা হয়েছে, আর খিড়কির অ্যাঙ্গেল পুরোপুরি অন্যদিকে। আরও একটা বিষয়, এই মার্ডারটা যে করেছে সে একজন লেফট হ্যান্ডি, আর অবশ্যই অনেক চালাক এবং ঠান্ডা মাথার কিলার। কাজ করার পর একটা সিম্পল প্রমাণ পর্যন্ত রেখে যায়নি, যেন অনেক প্রস্তুতি নিয়ে মার্ডারটা করতে এসেছিল। এসব শোনার পর মোহন তার সাসপেক্ট রকি নামের সে ছেলেটাকে নিয়ে এসে তার হাতে একটা মেশিন ধরিয়ে দিয়ে একটা টার্গেটে গুলি করতে বলে, সেম 10 ফিটের ডিস্টেন্স থেকে। কিন্তু মেশিন হাতে ধরতেই দেখা যায় রকির হাত অনেকটা কাঁপাকাঁপি শুরু করেছে, এমনকি মনে হয় যেন সে এর আগে কোনোদিন পিস্তল হাতে ধরেনি। তাছাড়াও দেখা যায় এই রকি ছিল রাইট হ্যান্ডি। টোটাল সব মিলিয়ে মোহন বুঝে যায় এই রকির দ্বারা এত প্রফেশনালি মার্ডারটা করা পসিবল না, অর্থাৎ কিলার অন্য কেউ। এ জাস্ট সাইমনের মৃত্যুর খবর শোনার পর তার উপরে জমে থাকা যে রাগটা ছিল ওটা থেকে বলেছিল যে সাইমনের মার্ডারটা সে করেছে। যাই হোক, এরপর মোহন সাইমনের সে কাজের লোক বাসিকেও নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। বাসি বলতে শুরু করে, স্যার, সাইমন স্যার অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন। হ্যাঁ, মাঝে মধ্যে একটু রাগারাগি তো করতেন, কিন্তু তারপর আবারও এসে আমার সাথে ভালো মতো কথাবার্তা বলতেন, যা চাইতাম তাই দিত। উনার লাশটাও প্রথমে আমি দেখেছি। মোহন সাইমনের ফ্যামিলির ব্যাপার জিজ্ঞাসা করলে বাসি বলে, সাইমন স্যারের ফ্যামিলি তারা অনেক বছর ধরে আলাদা থাকেন অন্য শহরে, তাদের ছাড়াছাড়িও হয়ে গেছে। বাসির কাছ থেকে এইসব জিজ্ঞাসাবাদের পর মোহন সাইমনের ওই দুই বন্ধু, অর্থাৎ লয়ার এবং আরেকজন যে ছিল, তাদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। এরা বলে, স্যার, আসলে চারপাশে সাইমনের অনেক শত্রু ছিল। ঘটনার কয়েকদিন আগেই একটা ফুড ডেলিভারি বয়ের সাথেও তার একটু ঝামেলা হয়েছিল, এমনকি সে সাইমনকে হুমকিও দিয়েছিল আমাদের সামনেই। এটা শোনার পর মোহনরা এটাও চেক করে দেখে, অর্থাৎ সে ফুড ডেলিভারি বয়টাকে ধরে তাকে এনকোয়ারি করে। বাট জানা যায় যে রাত্রে ঘটনাটা হয়েছে ওই রাত্রে এই ফুড ডেলিভারি বয় ওই এলাকার আশেপাশেও যায়নি, তার ফুড ডেলিভারি ছিল অন্য লোকেশনে। এইভাবে এক একে সবকিছু দেখার পর মোহনের মাথায় তো কিছু ঢুকছে না। এত এত সাসপেক্ট থাকার পরও একটাও কোনো রকমের কেসের সাথে মিলছে না, এমনকি ভালো মতো কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। তখন আবার কমিশনার কল করে মোহনকে বকতে শুরু করে দেয় যে তোমার কেসটা সলভ করতে এত সময় কেন লাগছে? তোমাকে না বললাম ওই জিবাকে অ্যারেস্ট করে কেসটা ওইখানে ক্লোজ করে দিতে? মোহন বলে, স্যার, আমি এনকোয়ারি করছি। যতটুকু মনে হচ্ছে সাইমনকে এই জিবা মারেনি। আমাকে আরেকটু সময় দিন, আসল মার্ডারকে আমি খুঁজে বের করবই। কমিশনারের সাথে এসব বলে কল রাখতেই মোহনের অ্যাসিস্ট্যান্ট এই মেয়েটা এসে মোহনকে বলতে শুরু করে, স্যার, জিবার ব্যাপারে এনকোয়ারি করে জানতে পারলাম স্কুল টাইম থেকেই সে অনেক ভালো একজন শুটার, এমনকি সেও একজন লেফট হ্যান্ডি। এটা শুনে মোহন আবার জিবার উপর সন্দেহ করে তার থেকে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর এখানে জিবাও তার একটা কাহিনী বলতে শুরু করে যে সে কেন সাইমনকে মারার সিদ্ধান্ত নিয়েছিল আর আজ কেন তাকে জেল কাটতে হচ্ছে। জিবার ছোট্ট একটা ফ্যামিলি, মা, বাবা আর মেঘা নামের ছোট বোন। তার বোন মেঘা একজন ভালো মানের শুটার ছিল। একটা একাডেমি থেকে তারা বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করত। মেঘা সবগুলো কম্পিটিশনে ছিল সবার প্রথমে, আর তার সাথে তার একাডেমিতে অনেকগুলো মেয়েও ছিল। এখন মেঘার একাডেমিতে তাদের মধ্যে রুদ্রা নামের একটা মেয়ে, যে কিনা মেঘার সফলতায় তার উপর অনেক জেলাস ছিল। একদিন মেঘা যখন তাদের শুটিং একাডেমিতে প্র্যাকটিস করছিল, তখনই তার উপর একটা অপবাদ আসে যে সে নাকি খারাপ কাজের সাথে জড়িত আছে। এমনকি এই অপবাদে তার ব্যাগও চেক করা হয়, আর ব্যাগ চেক করা হলে তার ব্যাগের ভিতরে নেশার কিছু পাউডারও পাওয়া যায়। ফলে পুলিশ এসে মেঘাকে গ্রেপ্তার করতে শুরু করে। আর গ্রেপ্তার করতে আসা সেই অফিসারটা অন্য কেউ ছিল না, ওটা ছিল সাইমন। জিবা কোনোরকম করে লয়ার ধরে তার বোনকে জেল থেকে ছাড়িয়ে তো আনে, কিন্তু বাসায় এসে মেঘা কোনো একটা কারণে নিজেকে নিজে শেষ করে দেয়। বোনের এরকম মৃত্যুতে জিবারা তো সুখে পাথর, কিছুতে নিজের চোখে বিশ্বাসও করতে পারছে না। তারা ধরে নিয়েছিল হয়তো তার বোনের উপর এই মিথ্যা অপবাদটা ওঠায় সে অপমানে এমনটা করেছে। কিন্তু তখন একজন পুলিশ কনস্টেবল জিবাকে কল করে একটা সত্যতা জানিয়ে দেয় যে এটা ছিল পুলিশ অফিসার সাইমন। আসলে মেঘাকে গ্রেপ্তার করে আনার পর তার সাথে কিছু একটা খারাপ করেছে। এর ইশারায় তাকে ভয় দেখিয়েছে যে যদি বাইরে মুখ খুলেছ তাহলে চিরতরের জন্য এমন একটা কেসে ফাঁসিয়ে দিব, কোথাও আর মুখ দেখাতে পারবে না। মূলত এই ঘটনার ফলেই মেঘা নিজেকে শেষ করে দিয়েছে। জিবা ওই থেকে সিদ্ধান্ত নিয়েছিল সে সাইমনকে মেরে তার থেকে প্রতিশোধ নিবেই। কিন্তু এর আগে আগে সাইমন বিপদ বুঝতে পেরে জিবাকেও মিথ্যা একটা কেসে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেয়। ফলে জিবাও সাইমনকে আর মারতে পারেনি। বেশ, জিবা মোহনকে এইটুকুই জানায় যে সে তার বোনের প্রতিশোধ নিতে তাকে মারতে তো চেয়েছিল, কিন্তু পারেনি। পরবর্তী সিনে মোহনের আরেকজন টিম মেম্বার মোহনকে কল করে বলে, স্যার, ও 4 মেয়েগুলো যে কোম্পানিতে কাজ করে বলেছিল আমাদের,
ওখানে আমি খোঁজ নিয়ে দেখলাম তারা সেখানে কাজই করে না, আমাদের মিথ্যা ইনফরমেশন দিয়েছিল। এটা শুনে মোহন তো এটাই ভাবে এরা নিশ্চয়ই ওই রাতে মুভি দেখতে যাওয়ার ইনফরমেশনটাও মিথ্যা বলেছে হবে। আদৌ কি তারা ওই রাতে মুভি দেখতে গিয়েছিল কিনা এটা বের করতে মোহন সাথে সাথে সেই মুভি থিয়েটারে গিয়ে হাজির। এসে ওই দিনের এক্সাক্ট টাইমের সিসিটিভি ফুটেজগুলো চেক করতে শুরু করে। আর এই ফুটেজগুলো বারবার চেক করার পর এখানে মোহন কিছু একটা বুঝতে পেরে একদমই শক হয়ে যায়। এর পরপরই জিবার বোন মেঘা নামের যে মেয়েটা মারা গেছিল, আর সে যে শুটিং একাডেমি থেকে কম্পিটিশনে পার্টিসিপেট করত, ওই একাডেমিতে গিয়ে মোহন মেঘার ব্যাপারে কিছু ইনফরমেশন কালেক্ট করতে শুরু করে। এখানের একজন স্টাফ মোহনকে জানায়, স্যার মেঘা অনেক ভালো একটা মেয়ে ছিল। যখন তার ড্রাগস নেওয়ার ব্যাপারটা সামনে আসে তখন তো আমি বিশ্বাসই করতে পারিনি। মোহন এখানে ছেলেটাকে রুদ্রা নামের ওই মেয়েটার ব্যাপারেও জিজ্ঞাসা করে, অর্থাৎ যে রুদ্রা মেঘার সফলতায় সবসময় তার উপর জেলাস ছিল। এর কাছ থেকে সে রুদ্রার ডিটেলস কালেক্ট করে মোহন সাথে সাথেই সে রুদ্রার বাসায় গিয়ে হাজির হয়। এসে তাকে এইসব ব্যাপারে জিজ্ঞাসা করে। প্রথম দিকে রুদ্রা তো কিছু বলতে চাচ্ছিল না, কিন্তু মোহন একটু কড়াভাবে জিজ্ঞাসা করলে রুদ্রা সবকিছু বলতে শুরু করে। বলে এই মেঘা প্রতিটা কম্পিটিশনে প্রথম হতো, কোচ থেকে শুরু করে একাডেমির সবাই সব সময় তার গুণগান গাইত। অথচ আমি তার থেকেও ভালো শোটার ছিলাম, কিন্তু কেউ আমাকে চোখেই দেখতো না। আমার ভবিষ্যৎ পুরো খারাপ করে দিয়েছিল মেঘা। এই কথা যখন আমি আমার বাবাকে এসে জানাই, তখন আমার বাবার বেস্ট ফ্রেন্ড ছিলেন পুলিশ অফিসার সাইমন আঙ্কেল। সমস্যাটা আমার বাবা সাইমন আঙ্কেলকে জানালে সাইমন আঙ্কেল মিথ্যা একটা কেসে মেঘাকে ফাঁসিয়ে তার কেরিয়ার একদমই শেষ করে দেওয়ার প্ল্যান করে। কিন্তু স্যার বিশ্বাস করুন, আমি এটা কল্পনাতেও আনিনি যে মেঘা নিজেকে শেষ করে দিবে। এসবের পর যে এরকম কিছু একটা হবে, পরে গিয়ে আমার অনেক আফসোস হয়েছে। এসব নিয়ে কথা বলতে বলতে এখানে মোহনের নজর পড়ে দেওয়ালে থাকা একটা ফটোর দিকে, যে ফটোটা ছিল ও শুটার একাডেমির একটা গ্রুপ ফটো। আর এই ফটোতে সবার সাথে দেখা যায় ও 4 জন মেয়েগুলোকেও, অর্থাৎ যারা সাইমনের বাসায় ভাড়াটিয়া এসেছিল। এদের ব্যাপারে জিজ্ঞাসা করলে রুদ্রা জানায়, স্যার এরা তো মেঘার ফ্রেন্ড, অনেক ক্লোজ ছিল তারা, 5 জন সবসময় একসাথে থাকতো। এটা জানার সাথে সাথে মোহনের সবকিছু পরিষ্কার। তাড়াতাড়ি পুলিশ স্টেশনে এসে সে 4 মেয়েগুলোকেও আবারও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। এরা যখন জিজ্ঞাসা করে যে স্যার আমাদের আবার কেন নিয়ে এলেন, তখন মোহন বলে, বাহ, তোমরা তো জবরদস্ত প্ল্যানিং করে সাইমনকে শেষ করেছ, একদম প্রফেশনাল লেভেলের। প্রথমে 4 জন মুভি দেখার নাম করে মুভি থিয়েটারে তো গিয়েছিলে, এরপর তোমাদের 4 জনের মধ্য থেকে এই 2 জন অন্য আর 2 জন মেয়ের সাথে কাপড় এক্সচেঞ্জ করে তোমরা বাইরে চলে আসো, যাতে সবাই মনে করবে তোমরা তো ভিতরেই। তবে আমার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। তোমরা 2 জন নিজেদের কাপড় চেঞ্জ করে বাইরে এসে সাইমনের গেম খালাস করে দিয়েছ। এরা শুনে এরা 4 জন প্রথমে কিছুতে তাদের দোষ স্বীকার করতে রাজি না, কিন্তু মোহন এখানে ওই 2 মেয়েগুলোকে হাজির করলে, অর্থাৎ যাদের সাথে কাপড় এক্সচেঞ্জ করেছিল তাদের, তখন এদের আর কোনো উপায় থাকে না, সবকিছু স্বীকার করে নিতে হয়। আসলে ঘটনাটা হয়েছিল এরা আগে থেকে প্ল্যানিং করে মুভি থিয়েটার যাওয়ার পর 2 জন তাদের কাপড় এক্সচেঞ্জ করে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সোজা সাইমনের বাসায় গিয়ে হাজির হয়। সাইমন গিয়ে দরজা খুললে এদের দেখে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এত তাড়াতাড়ি মুভি শেষ হয়ে গেল? এরা বলে, না স্যার, মুভি তো চলছেই, সবাই জানবে আমরাও মুভি দেখছি, কিন্তু আমরা যে এখানে সেটা কেউ জানতে পারবে না, আর আমরা আপনাকে শেষ করার জন্য এসেছি। এই বলেই মীরা একটা গান বের করে সাইমনকে মারতে গেলেই সাইমনও বাঁচার জন্য তাদের সাথে ফাইট করতে শুরু করে। 3 জনের মধ্যে জবরদস্ত একটা ফাইট হচ্ছে, তবে সাইমন এদের সাথে পেরে ওঠে না। এক পর্যায়ে এরা সাইমনকে শুট করে জায়গায় শেষ করে দেয়। এরা ফুললি প্রস্তুতি নিয়ে এসেছিল, একদম হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে সবকিছুই, একটা চুল পরিমাণ প্রমাণও পর্যন্ত রেখে যায় না। আর এইভাবেই তারা সাইমনকে শেষ করে তাদের বেস্ট ফ্রেন্ড মেঘার প্রতিশোধ নেয়। প্রেজেন্টে মোহনের সামনে এখন সবকিছু পরিষ্কার। এরাও বলে, স্যার আমরা এখানে এসেছিলাম এই জন্যই, যাতে আমাদের ফ্রেন্ডের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পারি, এমনকি আমরা তাই করেছি, আমরা সফল। মোহন বলে, তোমরা তোমাদের ফ্রেন্ডের প্রতিশোধ তো নিয়েছ, কিন্তু তোমাদের ভবিষ্যৎ যে খারাপ হয়ে গেল এটাই তো মেন। সিন এখানে কাট হয়। কিছুদিন পর জিবাকেও সাইমন যে মিথ্যা কেসে ফাঁসিয়েছিল সেগুলো থেকে মুক্ত করে দেওয়া হয়। মোহন জিবার সাথে দেখা করে বলে, তুমি তো এখন মুক্ত, আর কোনো কিছুতে না জড়িয়ে আরামসে নিজের বাকি জিন্দেগি পার করো, শুধু এটাই বলার আছে। জিবা বলে, ঠিক আছে স্যার। এসব বলে টলে সে তখন সেখান থেকে চলে তো আসে, কিন্তু এক ঝলক আমাদের সেই রাতের সিনে দেখানো হয়। দেখা যায় জিবা ওই রুদ্রা নামের মেয়েটার বাসায় গিয়ে হাজির। হয়তো রুদ্রা এবং তার বাবাকেও জিবা মেরে দিবে, কারণ তার বোন মেঘার মৃত্যুর জন্য তারাই তো আসল দায়ী। এই সাসপেন্সের সাথেই আজকের এই মুভিটাও এখানে শেষ হয়। তো কেমন লেগেছে আপনাদের আজকের এই মুভিটা অবশ্য কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যাওয়ার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।